ভোরের আলো সবে ফুটছিল। শহরের রাস্তাগুলো জেগে উঠতে শুরু করেছে। কিন্তু আরব তখনও জেগে। বালিশের পাশে ল্যাপটপটা রাখা। নোটিফিকেশন বার তখনও জ্বলজ্বল করছে। মনটা শান্ত ছিল না। প্রতিটা মেসেজ, প্রতিটা স্মৃতি যেন এক বোঝা হয়ে তার মাথার উপর চেপে বসেছিল। সে ভাবছিল, কবে শেষ হবে এই ছুটে চলা? কবে মিলবে সেই শান্তি যার জন্য আমি সবকিছু করছি? কিন্তু আসল সত্যিটা ছিল, শান্তি কোথাও বাইরে নেই। শুধু ভেতরের কোলাহল এতটাই বেশি ছিল যে সেটা আর শোনা যাচ্ছিল না। ডন জোসেফ গোয়ের বই দি এন্ড অফ স্ট্রেস আমাদের এটাই মনে করিয়ে দেয় যে স্ট্রেস কোনো পরিস্থিতির কারণে নয়, আমাদের উপলব্ধির কারণে জন্ম নেয়। আমাদের মস্তিষ্কের তারগুলো এখনও পুরনো সার্ভাইভাল মোডে আটকে আছে, যা প্রতিটি ছোট বিষয়কে বিপদ মনে করে। কিন্তু এখন সময় এসেছে সেগুলোকে রিওয়্যার করার। তাকে শেখানোর যে প্রতিটি অ্যালার্ম বিপদ নয়। কখনো কখনো সেটা কেবল মনোযোগ চায়। এই বইটি শেখায় যে কিভাবে আপনি ভয়চালিত জীবন থেকে বেরিয়ে এসে ফ্লোচালিত জীবনে বাঁচতে পারেন। কিভাবে সচেতনতা, কৃতজ্ঞতা এবং সহানুভূতি আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত করতে পারে। কিভাবে নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া পরাজয় নয়, বরং বিশ্বাস করার শিল্প। এবং সবচেয়ে সুন্দর কথা, ডন গোয়ের বার্তা স্পষ্ট। ইউ ডোন্ট ফাইন্ড পিস, ইউ রিমেম্বার ইট। এই যাত্রায় আমরা ধাপে ধাপে বুঝব স্ট্রেস আপনার মস্তিষ্কে কিভাবে জন্ম নেয়, কিভাবে সাধারণ সচেতনতা এবং শ্বাস-প্রশ্বাস আপনার মস্তিষ্কের রসায়নকে রিসেট করে, কিভাবে ক্ষমা এবং কৃতজ্ঞতা আপনার আবেগগুলিকে নিরাময় করে, এবং কিভাবে আত্মসমর্পণ করে আপনি জীবনের প্রবাহে ফিরে আসতে পারেন। এই বইটি কোনো চটজলদি সমাধানের বিষয় নয়। এটি মনের রূপান্তরের বিষয়। এটি আমাদের শেখায় যে শান্তি কোনো বিলাসিতা নয়, বরং আমাদের স্বাভাবিক অবস্থা। সুতরাং, যদি আপনিও সেই সব মানুষের মধ্যে পড়েন যারা প্রতিদিন নিখুঁত হওয়ার চেষ্টায় একটু একটু করে নিজেকে হারিয়ে ফেলেন, তাহলে এই সিরিজটি আপনাকে মনে করিয়ে দেবে যে শান্তি পারফরম্যান্সে নয়, উপস্থিতিতে পাওয়া যায়। এবং যদি আপনি আপনার মনকে আতঙ্ক থেকে শান্তিতে প্রশিক্ষণ দিতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ বুক পাওয়ার বেঙ্গলিতে আমরা কেবল চিন্তাভাবনা নয়, সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি। এটি হল দি এন্ড অফ স্ট্রেস, এমন একটি যাত্রা যেখানে আমরা স্ট্রেসকে পরাজিত করতে নয়, তার ঊর্ধ্বে বাঁচতে শিখব। অধ্যায় 1, স্ট্রেসের গোপন মূল্য। ভোরের আলো সবে ফুটছিল। আরফ তার কফি নিয়ে ল্যাপটপের সামনে বসল। ইমেল খুলল, আর একটা সাবজেক্ট লাইনই তার হার্টবিট বাড়িয়ে দিল। জরুরি, ক্লায়েন্ট ফিডব্যাক। তখনও কিছু ঘটেনি, কিন্তু মস্তিষ্ক আগে থেকেই ভয়ের গল্প তৈরি করে ফেলেছিল। আবার কি কোনো ভুল হয়েছে? যদি ক্লায়েন্ট অসন্তুষ্ট হয় তাহলে বস কি বলবে? যদি প্রজেক্ট হাতছাড়া হয়ে যায়? কয়েক মুহূর্তের মধ্যে তার হাত ঘেমে গেল। শ্বাস দ্রুত হল এবং ভেতরে আতঙ্ক বাড়তে লাগল। কিন্তু বাইরে থেকে সে তখনও ব্যস্ত পেশাদার। শান্ত থাকার চেষ্টা করছিল। আমরা সবাই আরভের মতো হয়ে গেছি। স্ট্রেস এখন আমাদের জীবনযাত্রার অংশ নয়, আমাদের পরিচিতি হয়ে উঠেছে। আমরা ভাবি, যত বেশি স্ট্রেস তত বেশি সাফল্য। কিন্তু সত্যিটা সম্পূর্ণ উল্টো। ডন জোসেফ গোয়ে বলেন, স্ট্রেস isn't strength, it's a shutdown disguised as effort. অর্থাৎ স্ট্রেস আপনার পরিশ্রম বাড়াচ্ছে না, সে আপনার মস্তিষ্কের শক্তি বন্ধ করে দিচ্ছে। বিজ্ঞান বলে যে যখন আপনি ক্রমাগত স্ট্রেসে থাকেন, তখন আপনার মস্তিষ্ক সার্ভাইভাল মোডে চলে যায়। অ্যামিগডালা, যা ভয়কে চিহ্নিত করে, অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে। এবং প্রিফ্রন্টাল কর্টেক্স,
যা সৃজনশীলতা, যুক্তি এবং সিদ্ধান্ত গ্রহণ সামলায়। ধীরে ধীরে অফলাইন হতে শুরু করে, অর্থাৎ যখন আপনি আতঙ্কে থাকেন তখন আপনার মস্তিষ্ক চিন্তা করা বন্ধ করে দেয় এবং কেবল বাঁচার চেষ্টা করে। সে কোনো পরিকল্পনা তৈরি করে না, সে শুধু টিকে থাকে। স্ট্রেস কেবল মনকে নয়, আপনার পুরো শরীরকে হাইজ্যাক করে ফেলে। হার্ট রেট বাড়ে, হজম প্রক্রিয়া ব্যাহত হয় এবং শরীরে কর্টিসলের মাত্রা বেড়ে যায়। ধীরে ধীরে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে, ঘুমের ব্যাঘাত ঘটে এবং সবচেয়ে বিপজ্জনক, আপনার সৃজনশীলতা শেষ হতে শুরু করে। কারণ ভয়চালিত মস্তিষ্ক কখনোই অনুপ্রাণিত থাকতে পারে না। একটি সহজ উদাহরণ নিন। আপনি কোনো সৃজনশীল ধারণার উপর কাজ করছেন এবং মন বারবার বলছে, ভুল করো না। সেই ভয়ে আপনি সতর্ক হয়ে যান, ঝুঁকি নেন না, কল্পনা সংকুচিত হয়ে যায়। এবং এখানেই স্ট্রেস আপনাকে উৎপাদনশীল নয়, বরং পক্ষাঘাতগ্রস্ত করে তোলে। ডন বোয়ে বলেন যে, প্রতিটি মানুষের ভেতরে দুটি মস্তিষ্কের লড়াই চলে। একটি ভয়চালিত মস্তিষ্ক, যা সব কিছুতে বিপদ খোঁজে, এবং একটি শান্তিচালিত মস্তিষ্ক, যা সব কিছুতে সম্ভাবনা দেখে। যখন আপনি শান্ত থাকেন তখন প্রিফ্রন্টাল কর্টেক্স খোলে, অন্তর্দৃষ্টি কাজ করে, এবং সেই শক্তি আপনাকে সৃজনশীল, বুদ্ধিমান এবং আত্মবিশ্বাসী করে তোলে। কিন্তু যখন আপনি ক্রমাগত ভয়ে পরিচালিত হন তখন আপনার মস্তিষ্ক নিজেই তার সম্ভাবনাকে বন্ধ করে দেয়। সুতরাং স্ট্রেস কোনো শক্তি নয়, সে একটা শাটডাউন, যা কেবল পরিশ্রমের ছদ্মবেশে আসে। এখন প্রশ্ন এটা নয় যে স্ট্রেস কিভাবে দূর করবেন। প্রশ্ন এটা, আমরা কিভাবে আমাদের মস্তিষ্ককে আবার শান্তিচালিত মোড়ে আনব। এবং এর প্রথম পদক্ষেপ হল সচেতনতা। এটা বোঝা যে স্ট্রেস শত্রু নয়, শুধু একটি পুরনো সফটওয়্যার, যা এখন আপডেট চাইছে। সুতরাং পরের বার যখন আপনি নিজের ভেতরে আতঙ্ক অনুভব করবেন, শুধু নিজেকে আলতো করে বলুন, এটা ভয় নয়, কেবল মস্তিষ্কের পুরনো প্যাটার্ন। এখন আমি এটাকে নতুন অর্থ দেব। কারণ আসল শক্তি কোলাহলে নয়, শান্তিতে থাকে। অধ্যায় 2, ভেতরের দুটি মস্তিষ্ক, সারভাইভাল মাইন্ড বনাম হায়ার মাইন্ড। কখনো এমন মনে হয়েছে যে আপনি জানেন আপনার রাগ করা উচিত নয়, আতঙ্কিত হওয়া উচিত নয়, কিন্তু তবুও মন থামে না, যেন আপনার ভেতরে অন্য একজন আপনি বসে আছে, যে নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিয়েছে। এটাই হল আমাদের ভেতরের দুটি মস্তিষ্কের গল্প, একটি যা ভয় দিয়ে চালায় এবং অন্যটি যা বোধ দিয়ে। ডন জোসেফ বোয়ে এটিকে বলেন সারভাইভাল মাইন্ড বনাম হায়ার মাইন্ড। আমাদের সারভাইভাল মাইন্ড লক্ষ লক্ষ বছরের পুরনো। সে আমাদের মস্তিষ্কের সেই অংশ থেকে আসে যাকে অ্যামিগডালা বলে, যে বিপদ টের পেলেই অ্যালার্ম বাজিয়ে দেয়। তার কাজ সরল, দেখো, দৌড়াও বা লড়াই করো। সে যুক্তি বোঝে না, সে শুধু প্রবৃত্তি দিয়ে কাজ করে। অ্যামিগডালা পরোয়া করে না যে বিপদ আসল না কাল্পনিক। কেউ কণ্ঠস্বর উঁচু করল, কেউ মেসেজ করল না, বা কেউ না বলল। সে সিগন্যাল পাঠিয়ে দেয়, বিপদ। এবং তারপর আপনার পুরো সিস্টেম প্রতিক্রিয়াশীল মোডে চলে যায়। হার্ট রেট দ্রুত, শ্বাস ভারী, মন অতিরিক্ত চিন্তায় আটকে থাকে। কিন্তু এবার আসি আমাদের দ্বিতীয় মস্তিষ্কে, হায়ার মাইন্ড, অর্থাৎ প্রিফ্রন্টাল কর্টেক্স। এটাই সেই অংশ যা চিন্তা করে, পরিকল্পনা করে, সহানুভূতি দেখায়। এটাই সেই অংশ যা আমাদের মানুষ করে তোলে, সংবেদনশীল, সৃজনশীল এবং সচেতন। যখন হায়ার মাইন্ড সক্রিয় থাকে, আপনি শান্ত থাকেন, আপনার সিদ্ধান্তগুলি ভারসাম্যপূর্ণ হয়,
আপনি শোনেন, বোঝেন এবং ভয় ছাড়াই কাজ করেন। কিন্তু স্ট্রেসের সবচেয়ে বড় কৌশল এটাই, সে হায়ার মাইন্ডকে বন্ধ করে দেয়। অ্যামিগডালা পুরো সিস্টেমের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং মানুষ যৌক্তিক হওয়ার পরিবর্তে আবেগপ্রবণ পুতুলে পরিণত হয়। তবে ভালো খবর হল, আমরা এই সুইচটি নিজেই আবার চালু করতে পারি। ডন গোয়ে বলেন, আমাদের মস্তিষ্ক কোনো যন্ত্রের মতো স্থির নয়, সে প্রশিক্ষণযোগ্য। শুধুমাত্র কিছু ছোট সরঞ্জাম এবং আপনি সারভাইভাল থেকে সচেতনতায় স্থানান্তরিত হতে পারেন। প্রথম সরঞ্জাম, থামুন এবং শ্বাস নিন। প্রতিবার যখন আপনি কোনো উদ্দীপনা অনুভব করবেন, কিছু করবেন না, কেবল 3টি গভীর শ্বাস নিন। অ্যামিগডালার অক্সিজেন পাওয়ার ফলে প্রিফ্রন্টাল কর্টেক্স আবার অনলাইন হয়ে যায়। দ্বিতীয় সরঞ্জাম, অনুভূতিটির নাম দিন। বলুন, আমি ভয় অনুভব করছি। কেবল এতটুকু বলাই আবেগের ঝড়কে 50% কমিয়ে দেয়। তৃতীয় সরঞ্জাম, একটি উচ্চতর প্রশ্ন জিজ্ঞাসা করুন। যেমন, যদি আমি ভয়ের পরিবর্তে বোধ দিয়ে প্রতিক্রিয়া জানাই তাহলে কি হবে? এই প্রশ্নটি আপনার মস্তিষ্কের দিক পরিবর্তন করে দেয়। প্রতিবার যখন আপনি সচেতনভাবে থামেন, শ্বাস নেন, পর্যবেক্ষণ করেন, আপনি আপনার বিবর্তনগত স্তরকে একটু উপরে তুলছেন। এটাই আসল বিবর্তন, শরীর থেকে নয়, সচেতনতা থেকে। সুতরাং পরের বার যখন মন প্রতিক্রিয়া জানাবে, মনে রাখবেন, আপনার ভেতরে 2টি কণ্ঠস্বর আছে, একটি যা বলে বিপদ আছে এবং একটি যা বলে আপনি নিরাপদ। আপনার কাজ হল সেই দ্বিতীয় কণ্ঠস্বর শুনতে শেখা, কারণ সচেতনতাই সেই পরবর্তী পদক্ষেপ, যা মানুষকে প্রতিক্রিয়াশীল থেকে সচেতন করে তোলে। সচেতনতা পালিয়ে যাওয়া নয়, এটি বিবর্তন। অধ্যায় 3, উপলব্ধির শক্তি। কখনো খেয়াল করেছেন, একই পরিস্থিতিতে দুজন মানুষ থাকে। একজন ভেঙে পড়ে অন্যজন সামলে নেয়। একজন বলে, সব শেষ হয়ে গেছে। অন্যজন বলে, হয়তো এটা শুরু। পার্থক্য কি? পরিস্থিতি নয়, উপলব্ধি। ডন জোসেফ গোয়ে বলেন, স্ট্রেসের 90% অংশ বাস্তবতা নয়, সেটা আমাদের মনের ব্যাখ্যা। অর্থাৎ আমরা যে লেন্স দিয়ে পৃথিবী দেখি, সেটাই নির্ধারণ করে যে আমরা ভয় পাব নাকি এগিয়ে যাব। কল্পনা করুন, আপনি গাড়ি চালাচ্ছেন এবং হঠাৎ কেউ পিছন থেকে হর্ন দিল। আপনি সঙ্গে সঙ্গে বিরক্ত হয়ে যান। মানুষের ধৈর্য নেই। কিন্তু যদি আপনি জানতে পারেন যে পিছনের লোকটি তার অসুস্থ মাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, তাহলে কি আপনার বিরক্তি তেমনই থাকবে? না, কারণ গল্পটা বদলে গেছে। আর যখন গল্পটা বদলেছে, আবেগও বদলে গেছে। স্ট্রেস সেখানেই ছিল, কিন্তু উপলব্ধি বদলানোর ফলে তার অর্থ বদলে গেল। আমাদের মন প্রতিটি ঘটনার সঙ্গে একটি গল্প জুড়ে দেয়। সে এমন বলল, সে আমাকে অপছন্দ করে। পদোন্নতি পেলাম না, আমি ব্যর্থ। সম্পর্ক ভেঙে গেল, আমি ভালোবাসার যোগ্য নই। এসব কথা সত্যি নয়, শুধু ব্যাখ্যা, মনের তৈরি করা গল্প। এবং যতবার আমরা সেগুলোকে পুনরাবৃত্তি করি, ততবারই সেগুলো সত্যি মনে হতে থাকে। কিন্তু যখন আপনি এক মুহূর্তের জন্য থামেন এবং জিজ্ঞাসা করেন, এটা কি তথ্য নাকি ভয়, তখন মন কিছুটা শান্ত হয়। আপনি স্বচ্ছতা দেখতে পান। গোয়ে বলেন, Perception is the paintbrush that colors your reality. অর্থাৎ আপনি যে রং চুনবেন, পৃথিবী তেমনই দেখতে লাগবে। যদি আপনি প্রতিটি চ্যালেঞ্জকে শাস্তি মনে করেন, তাহলে প্রতিদিন লড়াইয়ের মতো মনে হবে। কিন্তু যদি আপনি জিজ্ঞাসা করেন, কেন আমি এর পরিবর্তে এ থেকে আমি কি শিখতে পারি, তাহলে সেই চ্যালেঞ্জই শিক্ষক হয়ে উঠবে। উদাহরণ নিন, একজন ব্যবসায়ীর বিশাল ক্ষতি হল। প্রথম সপ্তাহে সে আতঙ্কে ছিল। ঘুম আসত না, দোষারোপ করত।
তারপর একদিন সে সচেতনভাবে নিজেকে জিজ্ঞাসা করল, যদি এটা আমার বিরুদ্ধে নয়, বরং আমার ভালোর জন্য হয়েছে তাহলে? সে ভাবতে লাগল, আমি এই প্রক্রিয়ায় কি শিখেছি? ধীরে ধীরে সে নতুন কৌশল তৈরি করল, ক্ষতিকে বৃদ্ধিতে পরিণত করল। পরিস্থিতি একই ছিল, কিন্তু তার দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছিল, এবং স্ট্রেসের শক্তি শেষ হয়ে গেল। উপলব্ধি পরিবর্তন করা কোনো অস্বীকার নয়, সেটা একটা উচ্চতর পছন্দ। কারণ যখন আপনি পৃথিবীকে নতুন কোণ থেকে দেখেন, তখন আপনার স্নায়ুতন্ত্র নতুন সিগন্যাল পাঠায়, এখন নিরাপদ। স্ট্রেস সেখানেই থাকে, কিন্তু তার প্রভাব মুছে যায়। সুতরাং পরের বার যখন জীবন আপনাকে পরীক্ষা করবে, কেবল এক মুহূর্ত থামুন এবং আলতো করে জিজ্ঞাসা করুন, এটা আমাকে শাস্তি দিচ্ছে নাকি শেখাচ্ছে? কারণ যখন আপনি দৃষ্টিভঙ্গি বদলান, তখন বাস্তবতাও বদলে যায়। আপনার দৃষ্টিভঙ্গি বদলান, আর স্ট্রেস তার শক্তি হারাবে। অধ্যায় 4, ভয় থেকে প্রবাহে সচেতন পছন্দের পরিবর্তন। কখনো অনুভব করেছেন, যখন আপনি কোনো কাজে সম্পূর্ণরূপে নিমগ্ন হয়ে যান, সময় থেমে যায়, শব্দগুলি অস্পষ্ট হয়ে যায়, এবং ভেতরে এক গভীর শান্তি থাকে? এটাই হল ফ্লো স্টেট, যেখানে মন এবং মুহূর্ত এক হয়ে যায়। কিন্তু এই মুহূর্তটি ভয়ের আগমনে উধাও হয়ে যায়। ভয় আমাদের বিচ্ছিন্ন করে দেয়। আমরা, যদি এমন হয়, এর জগতে পৌঁছে যাই। এখন আমরা বর্তমানে নেই, ব্যর্থতার সম্ভাবনার মধ্যে বাঁচছি। ডন জোসেফ গোয়ে বলেন, Fear disconnects you from life, awareness reconnects you to it. অর্থাৎ ভয় আপনাকে আপনার মনে আটকে রাখে, এবং সচেতনতা আপনাকে মুহূর্তে ফিরিয়ে আনে। একটি গল্প শুনুন। আরজা নামের এক তরুণী শিল্পী ছিল। সে ছোটবেলা থেকেই ছবি আঁকতে চাইত, কিন্তু প্রতিবার যখন ক্যানভাস সামনে আসত, মন ফিসফিস করত। যদি লোকে হাসে, যদি এটা নিখুঁত না হয়। সে প্রতিবার তুলি তুলে রেখে দিত। তারপর একদিন সে সিদ্ধান্ত নিল, আজ আমি ফলাফলের কথা ভাবব না, শুধু ছবি আঁকাটা অনুভব করব। সে ধীরে ধীরে শ্বাস নিল, সব চিন্তাগুলোকে চলে যেতে দিল, এবং শুধু রঙগুলোকে প্রবাহিত হতে দিল। কয়েক ঘন্টা পর যখন সে মাথা তুলল, সে প্রথমবারের মতো খুশি নয়, বরং সজীব অনুভব করছিল। কারণ সেই দিন সে নিখুঁততা নয়, উপস্থিতি বেছে নিয়েছিল। এটাই হল ভয় থেকে প্রবাহে পরিবর্তন। যখন আপনি সচেতন থাকেন, আপনার মনোযোগ ভবিষ্যৎ থেকে সরে এসে এখন আসে, এবং এখন ভয়ের কোনো জায়গা থাকে না। বিজ্ঞানও এটাই বলে। যখন আপনি মাইন্ডফুল স্টেটে যান, অ্যামিগডালা, ভয় কেন্দ্র, শান্ত হয়, এবং প্রিফ্রন্টাল কর্টেক্স সক্রিয় হয়, যার ফলে সৃজনশীলতা, স্বচ্ছতা এবং শান্ততা বাড়ে। অর্থাৎ ভয় দূর করার উপায় তাকে পরাজিত করা নয়, বরং মনোযোগকে গভীর করা। মাইন্ডফুলনেস এবং ফ্লোয়ের সরল সূত্র হল, শ্বাস নিন, মনোযোগ দিন, অনুমতি দিন। শ্বাস নিন, যাতে শরীরকে সংকেত মেলে যে আপনি নিরাপদ। মনোযোগ দিন, যাতে মন বর্তমানে স্থির থাকতে পারে। অনুমতি দিন, যাতে যা ঘটছে তাকে স্বাভাবিকভাবে উদ্ভাসিত হতে দেওয়া যায়। যতক্ষণ আপনি অনুমতি দেন, মন শিথিল হয়, এবং শক্তি অনায়াসে প্রবাহিত হতে থাকে। একবার আপনি প্রবাহে চলে এলে, স্ট্রেস তার জায়গা হারায়। কারণ প্রবাহে নিয়ন্ত্রণ নয়, সংযোগ থাকে। সেখানে মন কিভাবে হবে জিজ্ঞাসা করে না, কেবল বলে, দেখা যাক। সুতরাং পরের বার যখন মন আপনাকে ভয় দেখাবে, শুধু আলতো করে নিজেকে বলুন, আমি ফলাফল চাই না, কেবল সংশ্লিষ্টতা চাই। কারণ যখন মনোযোগ গভীর হয়, ভয় নিজেই মিলিয়ে যায়। মনোযোগ গভীর হলে ভয় মিলিয়ে যায়। অধ্যায় 5,
শান্ততার শারীরতত্ত্ব, স্নায়ুতন্ত্রের প্রশিক্ষণ। কখনো লক্ষ্য করেছেন, যখন মন অস্থির থাকে তখন শরীরও বিচলিত হয়ে ওঠে। শ্বাস দ্রুত, কাঁধ শক্ত, চোয়াল আঁটো-সাঁটো। এবং আমাদের মনে হয় আমার শুধু আরেকটু চিন্তা করতে হবে যাতে সবকিছু ঠিক হয়ে যায়। কিন্তু সত্যিটা উল্টো। মনকে শান্ত করার পথ শরীর হয়ে যায়। ডন জোসেফ গোয়ে বলেন, "You can think your way out of stress. You have to breathe your way out." অর্থাৎ শান্ততা কোনো মানসিক কৌশল নয়, এটি একটি শারীরতাত্ত্বিক প্রশিক্ষণ, যেখানে আপনি আপনার স্নায়ুতন্ত্রকে শান্তি শেখান। আমাদের শরীরে দুটি সিস্টেম কাজ করে, একটি যা স্ট্রেস সক্রিয় করে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যাকে বলে লড়াই বা পালানো, এবং অন্যটি যা শান্তি আনে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, অর্থাৎ বিশ্রাম ও পুনরুদ্ধার মোড। যখনই আপনি গভীর, ধীর শ্বাস নেন বা শরীরকে শিথিল করেন, তখন আপনি সেই শান্ত সিস্টেমকে সক্রিয় করছেন। নিউরোসায়েন্স এটি প্রমাণ করেছে যে প্রতিবার যখন আপনি সচেতনভাবে শান্ত প্রতিক্রিয়া বেছে নেন, আপনি আপনার মস্তিষ্কের সার্কিটগুলিকে রিওয়্যার করছেন। অ্যামিগডালা, যা আগে প্রতিটি শব্দে ভয় পেত, ধীরে ধীরে শিখে যায় যে সবকিছু ঠিক আছে, এবং প্রিফ্রন্টাল কর্টেক্স, আপনার উচ্চতর সচেতনতা কেন্দ্র, শক্তিশালী হতে শুরু করে। এই কারণে ডন গোয়ে একটি সহজ, শক্তিশালী কৌশল প্রস্তাব করেন। 3টি ধীর শ্বাস ও হাসি পদ্ধতি। প্রথম ধাপ, ধীরে ধীরে একটি গভীর শ্বাস নিন। নাক দিয়ে শ্বাস গ্রহণ করুন। অনুভব করুন বাতাস আপনার ফুসফুসে ছড়িয়ে পড়ছে। দ্বিতীয় ধাপ, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন, যেন প্রতিটি নিঃশ্বাসের সাথে টানাপোড়েন গলে যাচ্ছে। তৃতীয় ধাপ, একটি হালকা হাসি আনুন। কোনো জোর করে নকল হাসি নয়, শুধু একটি মৃদু সচেতনতা যে আমি এখন নিরাপদ। বিজ্ঞান বলে, হাসলে মস্তিষ্কে সংকেত যায় যে বিপদ শেষ হয়ে গেছে, এবং এর ফলেই প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম সক্রিয় হয়ে ওঠে। যখন শরীর শিথিল হয়, মন নিজে থেকেই স্বচ্ছতা পেতে শুরু করে। এখন চিন্তাগুলো জোরালো মনে হয় না, আবেগগুলো নিয়ন্ত্রণযোগ্য মনে হয়। সেই বিভ্রান্তি, যা আগে ঝড়ের মতো ছিল, এখন কেবল একটি হালকা বাতাস হয়ে যায়। এবং সেখান থেকেই শুরু হয় শান্ততার শারীরতত্ত্ব, যেখানে আপনি স্ট্রেস থেকে পালাচ্ছেন না, বরং আপনার স্নায়ুতন্ত্রকে শেখাচ্ছেন কিভাবে শান্তিতে থাকতে হয়। সুতরাং আজ থেকে প্রতিবার যখন আতঙ্ক আসবে, আপনার কোনো নতুন কৌশল লাগবে না, শুধু 3টি ধীর শ্বাস এবং একটি হাসি। কারণ শান্ত শরীর পরিষ্কার মন, এবং পরিষ্কার মন সেটাই দেখতে পায় যা ভয়ে কখনো দেখা যায় না। অধ্যায় 6, ছেড়ে দেওয়ার শিল্প, নিয়ন্ত্রণ মুক্ত করা। সেসব কিছু পরিকল্পনা করত, কখন উঠতে হবে, কখন পৌঁছাতে হবে, কাকে কি বলতে হবে, এবং কখন উত্তর আসা উচিত। কিন্তু জীবন তার পরিকল্পনা অনুযায়ী কখনো চলেনি। কখনো ট্রাফিক আটকে যেত, কখনো মানুষ বদলে যেত, কখনো ফলাফল তেমন আসত না। এবং প্রতিবার যখন কিছু তার ইচ্ছার বিরুদ্ধে ঘটত, সে ভেতরে ভেতরে ভেঙে পড়ত, কারণ তার মনে হতো নিয়ন্ত্রণই নিরাপত্তা। কিন্তু আসলে সেই নিয়ন্ত্রণই তার সবচেয়ে বড় স্ট্রেস হয়ে উঠেছিল। ডন জোসেফ গোয়ে বলেন, "The need to control is the root of all anxiety." অর্থাৎ আমরা যত নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করি, ততই মন টেনশনে ডুবে যায়। কারণ সত্যিটা হল, জীবন কখনো আপনার নিয়ন্ত্রণে ছিল না, শুধু আপনার বিভ্রমের মধ্যে ছিল। প্রতিবার যখন আমরা কোনো কিছুকে ধরে রাখি, মানুষকে, ফলাফলকে, পরিস্থিতিকে, তখন আমাদের স্নায়ুতন্ত্র সতর্ক হয়ে যায়। শরীর টেনশনে যায়,
শ্বাস অগভীর হয়ে যায় এবং মন ভাবতে থাকে, যদি এটা আমার ইচ্ছামতো না হয় তাহলে। এই প্রশ্নটি ধীরে ধীরে আতঙ্কে পরিণত হয়। স্ট্রেস নিয়ন্ত্রণ থেকে আসে না, নিয়ন্ত্রণ হারানোর ভয় থেকে আসে। এখন এখানে একটি সুন্দর ভুল বোঝাবুঝি হয়। লোকেরা ভাবে, যদি আমি নিয়ন্ত্রণ ছেড়ে দিই তাহলে আমি হেরে যাব। কিন্তু ডন বোয়ে বলেন, আত্মসমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয়, এটা বড় হয়ে ওঠা। হাল ছেড়ে দেওয়া মানে আমি পরোয়া করি না। কিন্তু আত্মসমর্পণ মানে আমার বিশ্বাস আছে, বিশ্বাস যে জীবনের নকশা আমার বিরুদ্ধে নয়, বরং আমার জন্য। বিশ্বাস যে প্রতিটি দেরিতে দিকনির্দেশনা আছে, প্রতিটি ক্ষতিতে শিক্ষা আছে। আধ্যাত্মিক স্তরে ছেড়ে দেওয়ার অর্থ হল প্রবাহের সাথে চলা, ঢেউয়ের সাথে লড়াই করা নয়। কল্পনা করুন, আপনি নদীতে সাঁতার কাটছেন। যদি আপনি প্রবাহের বিরুদ্ধে সাঁতার কাটেন, তাহলে আপনি দ্রুত ক্লান্ত হয়ে যাবেন। কিন্তু যদি আপনি শরীরকে শিথিল করে দেন এবং জলের সাথে চলেন, তাহলে সে নিজেই আপনাকে কিনারায় পৌঁছে দেবে। এমনই হয় জীবনের শক্তি। সে তখনই সবচেয়ে ভালো কাজ করে, যখন আপনি তাকে নিয়ন্ত্রণ করেন না, শুধু সহযোগিতা করেন। এখন প্রশ্ন এটা নয় যে আমি সবকিছু কিভাবে নিয়ন্ত্রণে রাখব। প্রশ্ন এটা, আমি কেন সবকিছু নিয়ন্ত্রণে রাখার প্রয়োজন অনুভব করি। এবং যখন আপনি এটা দেখা শুরু করেন, স্ট্রেস নিজে থেকেই মিলিয়ে যেতে শুরু করে। একটি ছোট অনুশীলন গ্রহণ করুন। প্রতিদিন কেবল একটি মুহূর্ত চুনুন, যেখানে আপনি সচেতনভাবে নিয়ন্ত্রণ ছাড়বেন। কোনো কথোপকথনে, কোনো কাজে। শুধু অনুমতি দিন। ধীরে ধীরে আপনার মস্তিষ্ক শিখবে, অনিশ্চয়তা মানে বিপদ নয়। এবং সেখান থেকেই শান্তির জন্ম হয়। কারণ যখন আপনি জীবনকে ধরে রাখা ছেড়ে দেন, তখন জীবন আপনাকে উঠানো শুরু করে। নিয়ন্ত্রণ কম, বিশ্বাস বেশি, স্ট্রেস কম। অধ্যায় ৭, কৃতজ্ঞতা, ক্ষমা ও সহানুভূতি, ভেতরের ঔষধ। কখনো কোনো রাতে আপনি বিছানায় শুয়ে আছেন। শরীর ক্লান্ত, কিন্তু মন জেগে আছে। পুরনো রাগ, অসম্পূর্ণ উত্তর, অনুতাপ, সব একে একে মনের মধ্যে সিনেমার মতো চলতে থাকে। এবং আপনি ভাবেন, যদি আমি এই সব কিছুকে শুধু আটকাতে পারতাম। কিন্তু ডন জোসেফ গোয়ে বলেন, শান্তি বাইরে পাওয়া যায় না। সেটা তখনই আসে যখন আপনি ভেতরের যুদ্ধকে ক্ষমা করতে শিখেন। আমাদের মন স্ট্রেসের রসায়নে তখনই আটকে যায়, যখন সে কৃতজ্ঞতা, ক্ষমা এবং সহানুভূতি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কারণ এই তিনটি আবেগই কর্টিসল, স্ট্রেস হরমোন, কমায় এবং অক্সিটোসিন, শান্ততার হরমোন, সক্রিয় করে। অর্থাৎ, যেখানে রাগ এবং বিদ্বেষ বিষ, সেখানে কৃতজ্ঞতা, ক্ষমা এবং সহানুভূতি আপনার ভেতরের ঔষধ। একটি গল্প শুনুন। মীরা নামের একজন মহিলা ছিল, যাকে তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বিশ্বাসঘাতকতা করেছিল। সে বছরের পর বছর ধরে সেই রাগ ধরে রেখেছিল। প্রতিবার যখন সেই বন্ধুর কথা মনে পড়ত, হৃদয়ে সেই একই জ্বালা, সেই একই আঁটসাঁটতা। তারপর একদিন থেরাপিতে কেউ তাকে বলল, ক্ষমা মানে এটা নয় যে তুমি যা ঘটেছে তাকে সঠিক বলছ, বরং এটা যে তুমি সেই ব্যথাকে আর নিজের সাথে বয়ে নিয়ে যাবে না। সে ধীরে ধীরে নিজের মনকে বলল, আমি তাকে নয়, নিজেকেই মুক্তি দিচ্ছি। এবং সেই দিনের পর সে প্রথমবারের মতো গভীর ঘুমে ঘুমাল। কারণ ক্ষমার আসল জাদু এটাই, সে অন্যকে নয়, আপনার স্নায়ুতন্ত্রকে নিরাময় করে। বিজ্ঞানও এই সত্যকে সমর্থন করে। যখন আপনি কৃতজ্ঞতা অনুভব করেন, আপনার মস্তিষ্কের পুরস্কার কেন্দ্র সক্রিয় হয়। ডোপামিন এবং সেরোটোনিন বাড়ে, যা মানসিক স্থিতিশীলতা আনে। ক্ষমা অ্যামিগডালার কার্যকলাপ কমায়, অর্থাৎ বিপদের সংকেত কমে যায়।
এবং সহানুভূতি। সে আপনার হৃদয় মস্তিষ্কের সংযোগ পুনরুদ্ধার করে, যার ফলে সহানুভূতি এবং শান্ততা স্বাভাবিকভাবে বাড়ে। অর্থাৎ প্রকৃতি নিজেই আমাদের ভেতরে নিরাময় ব্যবস্থা তৈরি করেছে, শুধু আমরা তাকে সক্রিয় করতে ভুলে গেছি। ডন গোয়ে একটি সুন্দর দৈনন্দিন অভ্যাস প্রস্তাব করেন। ঘুমানোর আগে 3টি আশীর্বাদ। প্রতি রাতে ঘুমানোর আগে 3টি এমন জিনিস লিখুন বা মনে করুন, যার জন্য আপনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কোনো বড় বিষয় নয়, শুধু ছোট ছোট জিনিস, যেমন কারো হাসি, কোনো প্রিয় মানুষের মেসেজ বা একটি শান্ত সূর্যাস্ত। এই অনুশীলনটি আপনার অবচেতন মনকে কৃতজ্ঞতার ফ্রিকোয়েন্সিতে স্থানান্তরিত করে দেয়। ধীরে ধীরে আপনার মস্তিষ্ক বিপদ থেকে নিরাপত্তায় মনোযোগ দিতে শেখে। এবং সহানুভূতি, সে আপনার আবেগপূর্ণ রিওয়ারিংয়ের সবচেয়ে বড় চাবি। যখন আপনি অন্যের ব্যথা অনুভব করেন, আপনার মস্তিষ্ক অক্সিটোসিন নির্গত করে, যা অবিলম্বে শান্ততা এবং সংযোগ আনে। অর্থাৎ যখন আপনি দয়ালু হন, আপনার মস্তিষ্ক জৈবিকভাবে নিরাময় হয়। সুতরাং আজ থেকে আপনার দিনের শেষ চিন্তা রাগ বা ভয় হতে দেবেন না। তাকে কৃতজ্ঞতায় বদলে দিন, কারণ সেই চিন্তাটিই আপনার পরের দিন নির্ধারণ করবে। ক্ষমা করুন, অনুমোদন করার জন্য নয়, নিজের মুক্তি পাওয়ার জন্য। কৃতজ্ঞতা অনুভব করুন, ব্যথা উপেক্ষা করার জন্য নয়, তার ঊর্ধ্বে ওঠার জন্য। সহানুভূতিশীল হন, কারণ অন্যরা এর যোগ্য নয়, বরং আপনি এর যোগ্য। কারণ সহানুভূতি শুধু একটি অনুভূতি নয়, সেটা আপনার মস্তিষ্কের নতুন ওয়্যারিং। অধ্যায় 8, পছন্দের বিন্দু, প্রতিক্রিয়া না করে সাড়া দেওয়া। একটি বড় কনফারেন্স চলছিল। 100 জন এক ঘরে, সবার চোখ একজন ব্যক্তির উপর। সেই নেতা, যিনি পুরো প্রকল্পের প্রধান ছিলেন। হঠাৎ একজন কর্মচারী প্রকাশ্যে তার কৌশলকে ভুল বলল। ঘরে নীরবতা। সবাই শুধু একটি জিনিস ভাবছিল, এবার সে ফেটে পড়বে। কিন্তু সেই নেতা হাসল, কয়েক সেকেন্ড চুপ থাকল, তারপর শান্ত স্বরে বলল, ধন্যবাদ, চলুন এটা নিয়ে আরও আলোচনা করি। এবং সেই মুহূর্তটি, যেখানে বিশৃঙ্খলা হতে পারত, স্বচ্ছতায় বদলে গেল। ডন জোসেফ গোয়ে এই ধারণাটিকে বলেন দ্য চয়েস পয়েন্ট। প্রতিটি চাপপূর্ণ মুহূর্তে আমাদের কাছে এমন একটি বিন্দু থাকে, যেখানে আমরা প্রতিক্রিয়াও করতে পারি বা সাড়া দিতে পারি। সেই কয়েক সেকেন্ডই নির্ধারণ করে যে আমরা স্ট্রেসে ডুবে যাব নাকি তার উপরে উঠব। যখন কেউ আমাদের উত্তেজিত করে, আমাদের অ্যামিগডালা সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠে। সে মস্তিষ্কে সংকেত পাঠায়, বিপদ, আক্রমণ করো বা পালাও। কিন্তু যদি আপনি সেখানেই কেবল কয়েক সেকেন্ড থামেন, তাহলে আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স, আপনার উচ্চতর মন, অনলাইন হয়ে যায়। এবং এই বিরতি হয়ে ওঠে শক্তির বিরতি। ডন গোয়ে বলেন, বিটুইন স্টিমুলাস অ্যান্ড রেসপন্স ওয়েজ ইউর ফ্রিডম। অর্থাৎ যা কিছু ঘটে এবং আপনি যা সিদ্ধান্ত নেন, তাদের মাঝের কয়েক সেকেন্ডই আপনার আসল শক্তি। এবং এই শক্তিকে সক্রিয় করার জন্য তিনি একটি সহজ অনুশীলন বলেন, দ্য 5 সেকেন্ড মাইন্ডফুল রেসপন্স। যখনই কোনো চাপপূর্ণ মুহূর্ত আসে, 1 থামুন, 2 গভীর শ্বাস নিন, 3 নিজেকে জিজ্ঞাসা করুন, আমার কেমন লাগছে। 4 পর্যবেক্ষণ করুন, কোনো বিচার ছাড়াই। 5 তারপর শান্ত হয়ে সাড়া দিন। মাত্র 5 সেকেন্ডের এই মাইন্ডফুল গ্যাপ আপনার পুরো স্নায়ুতন্ত্রকে রিসেট করে দেয়। একবার এই অভ্যাস হয়ে গেলে, বিশৃঙ্খলাতেও আপনি স্বচ্ছতা রাখতে পারেন। যেমন একজন কন্ডাক্টর অর্কেস্ট্রায় প্রতিটি যন্ত্রের শব্দ শোনেন, আপনিও মনের প্রতিটি চিন্তা এবং আবেগ শুনে শব্দ ছাড়াই দিক নির্দেশনা দিতে পারেন।
সেই নেতা যিনি শান্ত দেখায় তিনি জন্মগতভাবে শান্ত হন না। তিনি শুধু প্রতিবার প্রতিক্রিয়া করার আগে থামতে শিখেছেন। কারণ সচেতনতা কোনো ধারণা নয়, সেটা অনুশীলন। প্রতিবার যখন আপনি থামেন, আপনি আপনার মস্তিষ্ককে নতুন প্যাটার্ন শেখান। আপনি বলেন, এখন আমি ভয় থেকে নয়, সচেতনতা থেকে চলব। এবং এটাই আসল স্বাধীনতা। যখন আপনি প্রতিটি প্রতিক্রিয়ার দাস নন, প্রতিটি সাড়ার নির্মাতা হয়ে ওঠেন। সুতরাং পরের বার যখন কেউ আপনাকে উত্তেজিত করবে বা কোনো পরিস্থিতি আপনাকে নাড়িয়ে দেবে, কেবল একটি মৃদু বিরতি নিন এবং মনে রাখবেন, সচেতনতাই আসল শক্তি। কারণ যখন আপনি থামেন, আপনি স্ট্রেস থেকে উপরে ওঠেন। এবং যখন আপনি সচেতন হন, আপনি সত্যিই স্বাধীন হন। অধ্যায় নয়, শান্তির আধ্যাত্মিক বিজ্ঞান, অহংয়ের ঊর্ধ্বে। রাতের নীরবতা ছিল। চারিদিকে শান্তি, কিন্তু ভেতরে ঝড়। মন বলছিল, সবকিছু ঠিক আছে। তবুও অস্থিরতা কমছিল না। এমন কেন হয়? কেন প্রতিটি আরামদায়ক অঞ্চলেও আমরা অস্থির অনুভব করি? কারণ ডন জোসেফ গোয়ের কথায়, পিস isn't something you earn, it's something you remember। অর্থাৎ শান্তি কোথাও বাইরে নেই, সেটা আগে থেকেই আপনার ভেতরে আছে। শুধু অহংয়ের কোলাহল তাকে ঢেকে রাখে। অহংচালিত মন সবসময় ভয়ে বাঁচে। যদি আমি ব্যর্থ হই, যদি লোকে আমাকে পছন্দ না করে, যদি নিয়ন্ত্রণ আমার হাত থেকে বেরিয়ে যায়। অহং সবকিছুকে তুলনা করে, বিচার করে, রক্ষা করে। এবং সেখানেই স্ট্রেসের জন্ম হয়। কিন্তু যখন আপনি সচেতনতায় আসেন, আত্মাচালিত মোডে, তখন তুলনা মিলিয়ে যায়। এখন আপনি প্রমাণ করেন না, শুধু উপস্থিতিতে থাকেন। বিজ্ঞানও এই সত্যকে সমর্থন করে। যখন আপনি মেডিটেশন করেন বা শুধু কিছু মুহূর্তের জন্য স্থির হয়ে যান, তখন মস্তিষ্কের ডিফল্ট মোড নেটওয়ার্ক কার্যকলাপ, অহংয়ের বকবক, ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। অ্যামিগডালা, যা ভয় সামলায়, শান্ত হয়। এবং প্রিফ্রন্টাল কর্টেক্স, সচেতনতা কেন্দ্র, বেশি সক্রিয় হয়ে ওঠে। অর্থাৎ নীরবতা কোনো খালি জায়গা নয়, সেটা আপনার মস্তিষ্কের রিসেট বাটন। ডন গোয়ে বলেন, প্রতিটি মানুষের ভেতরে দুটি কণ্ঠস্বর আছে, একটি যা ভয় দেখায় এবং একটি যা দিক নির্দেশনা দেয়। অহং প্রথমটি, সচেতনতা দ্বিতীয়টি। অহং বলে, তুমি আলাদা। সচেতনতা বলে, তুমি সবার অংশ। অহং বলে, জয়ের জন্য লড়াই করো। সচেতনতা বলে, বাঁচার জন্য প্রবাহিত হও। অহং বলে, সবকিছু নিয়ন্ত্রণে থাকলে শান্তি মিলবে। সচেতনতা বলে, শান্তি এখানেই আছে, শুধু মনোযোগ দাও। আপনি এটি মেডিটেশন করার সময় অনুভব করতে পারেন। চোখ বন্ধ করুন। ধীরে ধীরে শ্বাস নিন। প্রতিটি নিঃশ্বাসের সাথে আপনার ভেতরের আলো অনুভব করুন। প্রতিটি নিঃশ্বাসের সাথে সমস্ত টানাপোড়েন ছেড়ে দিন। ধীরে ধীরে আপনার উপলব্ধি হবে যে শান্তি কোনো ভবিষ্যৎ লক্ষ্যের মতো আসে না, সেটা তো সব সময় এখানে ছিল। শুধু আপনি মনের আওয়াজে তাকে শুনতে পাচ্ছিলেন না। শান্তি কোনো পুরস্কার নয়, সেটা আপনার ডিফল্ট স্টেট। মন তাকে ভুলে যায় এবং মেডিটেশন তাকে মনে করিয়ে দেয়। যখন আপনি সত্যিই সচেতন থাকেন, তখন স্ট্রেস মিলিয়ে যায়। কারণ এখন আপনি লড়াই করছেন না, শুধু প্রবাহে আছেন। সুতরাং আজ থেকে শান্তি খোঁজা ছেড়ে দিন। তাকে মনে করা শুরু করুন। কারণ যা ভেতরে আছে, তা বাইরে পাওয়া যাবে না। এবং যা ভেতরে শান্ত, তাকে বাইরের কোনো ঝড় নাড়াতে পারে না। শান্তি অর্জিত হয় না, সেটা মনে পড়ে। কারণ শান্তি আপনার স্বাভাবিক অবস্থা, কোনো পুরস্কার নয়। অধ্যায় 10, স্ট্রেসমুক্ত জীবনযাপন, একত্রীকরণ ও নবায়ন।
ভোরের হালকা রোদ জানালা দিয়ে ভেতরে আসছে। বাতাসে শান্তি, এবং আপনি কেবল বসে শ্বাস নিচ্ছেন। কোনো তাড়াহুড়ো নেই, কোনো আতঙ্ক নেই। শুধু একটি সচেতনতা, আমি বেঁচে আছি, এবং এই মুহূর্তটি আমার। এটাই তো স্ট্রেসমুক্ত জীবনের শুরু। ডন জোসেফ গোয়ে বলেন, "The end of stress isn't the end of challenges. It's the beginning of conscious peace." অর্থাৎ, শান্তির মানে এই নয় যে জীবন সহজ হয়ে গেছে, বরং এই যে এখন আপনি কঠিনতার মধ্যেও স্থির আছেন। স্ট্রেসমুক্ত জীবন কোনো গন্তব্য নয়। এটি একটি প্রতিদিনের অনুশীলন। প্রতিদিন কিছু ছোট ছোট আচার, যা আপনার মনকে নিরাপত্তা এবং শান্ততা মনে করিয়ে দেয়। সকালের সচেতনতার আচার। জেগেই ফোন উঠাবেন না। শুধু 2 মিনিট আপনার হৃদয়ের উপর হাত রাখুন। এবং ধীরে করে বলুন, আজ আমি ভয় থেকে নয়, সচেতনতা থেকে চলব। মাইন্ডফুল কৃতজ্ঞতা। দিনে একবার থামুন এবং 3টি সহজ জিনিস নোট করুন, যার জন্য আপনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কারণ কৃতজ্ঞতা মনকে বিপদ থেকে বের করে। সম্ভাবনার উপর মনোযোগ দিতে শেখায়। বিশ্রাম রিসেট। প্রতিদিনের কিছু অংশ নিজের জন্য রাখুন। কোনো কোলাহল নেই, কোনো স্ক্রিন নেই, শুধু স্থিরতা। কারণ শান্তি অনুশীলন থেকে আসে, বিরতি থেকে পালিয়ে যায় না। স্ট্রেস প্রুফ জীবনের অর্থ হল প্রতিটি মুহূর্তে সহানুভূতি, সংযোগ এবং শান্ততা বেছে নেওয়া। যখন কেউ আপনাকে আঘাত করে, তখন প্রতিক্রিয়া নয়, সারা দিন। যখন কোনো পরিকল্পনা ভেঙে যায়, তখন দোষারোপ নয়, শ্বাস নিন। যখন জীবন অপ্রত্যাশিত মনে হয়, তখন ভয় নয়, বিশ্বাস করুন। কারণ প্রতিবার যখন আপনি এই সচেতন পছন্দ করেন, আপনি আপনার মস্তিষ্ককে নতুন প্যাটার্ন শেখাচ্ছেন। ভয় নয়, বিশ্বাস নিয়ে বাঁচা। একবার এমন করার পর, স্ট্রেস কখনো অদৃশ্য হয় না। সে রূপান্তরিত হয়। এখন সে শিক্ষক হয়, শত্রু নয়। এখন ঝড় আসে, কিন্তু আপনি জানেন, আমাকে তাকে নিয়ন্ত্রণ করতে হবে না। শুধু শান্ত থেকে চলতে হবে। গোয়ে বলেন, "You can't control the storm, but you can become the calm." অর্থাৎ যখন আপনি আপনার ভেতরের শান্ত সমুদ্র খুঁজে পান, তখন বাইরের প্রতিটি ঢেউ শুধু একটি ঢেউই থেকে যায়। এখন সে আপনাকে ডুবিয়ে দিতে পারে না। এবং এটাই দ্য এন্ড অফ স্ট্রেস এর আসল বার্তা। যে শান্তির মানে কোলাহল না থাকা নয়, বরং সেই কোলাহলের মধ্যেও আপনার কেন্দ্রে থাকা। কারণ স্ট্রেসের শেষ কোনো নীরবতা নয়, সেটা একটি সচেতন শান্তি। সুতরাং আজ থেকে, প্রতি সকালে, প্রতিটি শ্বাসে, আপনার ভেতরে এই প্রতিজ্ঞাটি পুনরাবৃত্তি করুন। আমি ঝড় নই, তার শান্তি। এবং যখন এই লাইনটি আপনার সচেতনতা হয়ে যাবে, তখন স্ট্রেস নিজে থেকেই মিলিয়ে যাবে। স্ট্রেসের শেষ নীরবতা নয়, এটি সচেতন শান্তি। উপসংহার। কখনো কখনো শান্তি পাওয়ার জন্য নতুন কিছু শেখার নয়, বরং পুরনো বোঝা ছেড়ে দেওয়ার প্রয়োজন হয়। আমরা এই যাত্রায় জেনেছি যে স্ট্রেস কোনো বাইরের শত্রু নয়, সে শুধু মনের অভ্যাস। প্রতিটি বিষয়কে বিপদ হিসেবে দেখার। আমরা বুঝেছি যে ভয় মুছে ফেলতে হয় না, তাকে চিনতে হয়। এবং যখন আপনি সচেতনতায় তাকে দেখেন, সে নিজেই গলে যায়। এখন হয়তো আপনার উপলব্ধি হচ্ছে যে শান্তি কোনো ছুটির নাম নয়, সেটা প্রতিটি শ্বাসে লুকিয়ে আছে, প্রতিটি বিরতিতে, প্রতিটি নীরবতায়। কারণ শান্তি কোনো বিলাসিতা নয়, সেটা আপনার স্বাভাবিক অবস্থা, যাকে মন শুধু কিছু সময়ের জন্য ভুলে গিয়েছিল। ডন জোসেফ গোয়ে বলেন, "You don't have to find peace. You just have to stop running from it." এবং এটাই আসল রূপান্তর। এখন আপনি স্ট্রেসের সাথে লড়ছেন না। আপনি তাকে বুঝে গেছেন। আপনি ভয়ে নয়,
প্রবাহে বাঁচতে শিখেছেন। সুতরাং আজ, যখন পরের বার জীবন আপনার কাছ থেকে কিছু কেড়ে নেবে, বা কোনো পরিকল্পনা ভেঙে যাবে, বা কেউ আপনার প্রত্যাশা পূরণ করবে না, তখন শুধু একটি বিরতি নিন, গভীর শ্বাস নিন, এবং নিজেকে আলতো করে বলুন, আমি ঝড় নই, তার শান্তি। কারণ শান্তি বাইরের জিনিস নয়, সেটা আপনার ভেতরে, শুধু সচেতনতার এক শ্বাস দূরে। এখন আপনাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন নেই, শুধু বিশ্বাস করার আছে। কারণ যখন আপনি জীবনকে ধরে রাখা ছেড়ে দেন, জীবন আপনাকে উঠানো শুরু করে, এবং সেখান থেকেই শুরু হয় দ্য এন্ড অফ স্ট্রেস। যদি এই যাত্রা আপনার ভেতরে একটুও স্বচ্ছতা বা শান্ততা জাগিয়ে থাকে, তাহলে তাকে আপনার সাথে রাখুন, প্রতিটি শ্বাস, প্রতিটি চিন্তা, প্রতিটি নীরবতায়। এবং যদি আপনি এমন বই দিয়ে আপনার মনকে আয়ত্ত করতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ বুক পাওয়ার বেঙ্গলিতে আমরা কেবল চিন্তাভাবনা নয়, সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি। এটি ছিল দ্য এন্ড অফ স্ট্রেস, এমন একটি যাত্রা যেখানে আমরা জেনেছি যে শান্তি কোনো লক্ষ্য নয়, বরং আমাদের আসল পরিচয়। এখন স্ট্রেস শেষ হয়নি, কিন্তু আপনি বদলে গেছেন। এবং যখন মানুষ বদলায়, পৃথিবীও তার সাথে বদলে যায়।